শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান তাজনীন আহসান। লন্ডনে অনুষ্ঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আলোচিত বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে তার আগে সংস্কার ও বিচারের অগ্রগতির কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। যৌথ সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে উভয় পক্ষ। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বৈঠক, যদিও তা দেশের বাইরে সুদূর যুক্তরাজ্যের লন্ডনে। যে বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 2008 সাল থেকে বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে বৈঠক নিয়ে গেল কয়েকদিন ধরেই ছিল দেশ জুড়ে আলোচনা, কৌতূহল। লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলের বৈঠক শুরুর নির্ধারিত সময়ের আগেই পৌঁছান তারেক রহমান। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হয় আলোচনা। শুরুতে দুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকলেও পরবর্তীতে একান্তে আলোচনা করেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। কৌশলাদি বিনিময়ের পর বৈঠক রূপ নেয় গুরুত্বপূর্ণ আলোচনায়। 3 ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইউনূস তারেক বৈঠকটি স্থায়ী হয় 1.5 ঘণ্টা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উভয় পক্ষই। নিশ্চয়ই সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। যৌথ বিবৃতিতে তারা জানান, বৈঠকে রমজানের আগে নির্বাচন আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতামত তুলে ধরেন তারেক রহমান, যার প্রেক্ষিতে বিচার ও সংস্কার শেষ করতে পারলে নির্বাচনের তারিখ এগিয়ে আনা যেতে পারে বলে জানান ডক্টর ইউনূস। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার ও জুলাই সনদ তৈরি হবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ, ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথা বলেন আমির খসরু। ডক্টর খলিল বলেন, গণহত্যার বিচারের অগ্রাধিকারের কথা। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। তারেক রহমানের দেশে ফেরার ইস্যুটি আলোচনায় ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যখনই ইচ্ছে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে সিদ্ধান্ত একান্তই তার। এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক এবং পরবর্তী ব্রিফিং নিয়ে আরও জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। রবিন, আপনি তো আগাগোড়াই বৈঠক এবং পরবর্তী ব্রিফিং এর খোঁজ খবর রাখছিলেন, দর্শকদের পুরো বিষয়টা প্রথমে একটু ব্যাখ্যা করবেন। তাজদিন, প্রথমত একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল, পলিটিক্যাল ইভেন্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, যেটির গুরুত্ব আসলে অনস্বীকার্য এবং শুধুমাত্র এটি বিএনপির জন্য কিংবা অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ ছিল ব্যাপারটি এমন নয়। এটি বাদবাকি রাজনৈতিক দল, সাধারণ মানুষের মধ্যে যার প্রভাব,
প্রত্যেকের জন্য আসলে এটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং আজকের এই বৈঠকে যেই বিষয়টা নিয়ে সুরাহা হওয়ার কথা ছিল, সম্ভাবনা ছিল, সেটি হচ্ছে নির্বাচনের দিনক্ষণ পরিবর্তনের সম্ভাবনা। অর্থাৎ বিএনপির যে অবস্থান ছিল ডিসেম্বরে নির্বাচন, প্রধান উপদেষ্টা ঘোষিত এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন, সেই জায়গা থেকে খানিকটা সরে আসার যে সম্ভাবনার কথা এবং সমঝোতার মধ্য দিয়ে সরে আসা, সেই সম্ভাবনাটার দুয়ার আসলে উন্মোচিত হলো। কিন্তু সেটি এখনই বলা চলে, সেই দুয়ার উন্মোচিত হওয়ার পর সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাবে, সেটি এখনই বলা যাচ্ছে না সেরকম কিছু, কিন্তু একটা সম্ভাবনা জাগলো। এর বাইরে অন্যান্য কিছু প্রসঙ্গ আসলে আলোচনা হয়েছে, গুরুত্ব পেয়েছে এই বৈঠকে, কিন্তু যেগুলোর আসলে মীমাংসা হয়নি। অর্থাৎ জুলাই সনদের প্রসঙ্গ, জুলাই সনদ বা সংস্কারের কিছু প্রস্তাবনা, সেসব নিয়ে আলোচনা হয়েছে নেতৃবৃন্দের, কিন্তু সেটি এখনই চূড়ান্তভাবে সেই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানোর মতো ঘোষণা এখনও আসেনি। এবং আজকের এই বৈঠকের রেশ ধরে বলা চলে পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটি এবং অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশন কিংবা অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই তারা আলোচনা করবেন এবং এর রেশ থেকে যাবে আরও বেশ কিছুদিন, যে কোনো প্রকার নতুন কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। জি, কিন্তু এই যে নির্বাচনের সময় নিয়ে সংলাপে যে প্রস্তাব এবং কথাবার্তা হয়েছে তার ব্যাপারে একটু বলবেন। সেটি বলছিলাম, যেটি যে নির্বাচন, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি প্রস্তাব করেছেন যে ফেব্রুয়ারি নাগাদ যেন সেটি হয়। এবং সেখানটায় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করতে হয়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি মন্তব্য উল্লেখ করেছেন যে তিনিও মনে করেন ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়, অর্থাৎ রমজানের আগে। এবং আসন্ন রমজানটি পরবর্তী যেটি ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির 17 থেকে বা মাঝামাঝি থেকে শুরু হতে পারে। এবং তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা জানিয়েছেন, যৌথ বিবৃতিতেও সেটি রয়েছে, সেটি হচ্ছে তিনি এই সময় নির্বাচন করতে পারেন, অর্থাৎ রমজান শুরুর আগের সপ্তাহে, অর্থাৎ মধ্য ফেব্রুয়ারি কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পরপরই সেরকমটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সেখানটায় খানিকটা শর্তেও জুড়ে দেওয়ার মতো, সেটি হচ্ছে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতির উপর সেটি নির্ভর করে। এই যৌথ বিবৃতির এই ভাষাগুলো বা শব্দগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে। আসলে সংস্কার এবং বিচারের সেই পর্যাপ্ত অগ্রগতি যখনই সম্পন্ন হবে, সকল প্রস্তুতি যখন সম্পন্ন হবে, তখনই আসলে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, এমনটি প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এবং সেটি বা সেই বক্তব্যে আশ্বস্ত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায়, যেটুকু আমরা জানলাম। এখন দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত সেই অগ্রগতি কতটা দ্রুত সময়ে হয়, কেননা এটুকু অন্তত নিশ্চিতভাবে বলা যায় যে দুপক্ষই ছাড় দেওয়ার, অর্থাৎ ছাড় যদি বলি ডিসেম্বর এপ্রিলে সেই অনর অবস্থান থেকে ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা, সেটি জাগলো। এখন বাকিটা নির্ভর করছে কত দ্রুত সময়ে ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো হবে, সেই সংস্কার বাস্তবায়ন কিংবা সেই সংস্কার পরবর্তী সংসদের হাতে, কতগুলো কোন কোন সংস্কার পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া হবে, কোন কোন সংস্কার এই সরকার বাস্তবায়ন করবে, সেসবের উপরে আসলে নির্ভর করে এই আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ। জি, যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ রবিন। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে, এই মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি, বলেন সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকের অপেক্ষায় ছিল পুরো জাতি। এই বৈঠক প্রমাণ করল সংকটে মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। বৈঠকে জুলাই আগস্টের শহীদদের পাশাপাশি বিগত 15 বছরে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন তাদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অতীতের সব কিছু ভুলে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে দেশ। পরস্পরকে গালাগালি না করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনতা রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষজন। ঝক্কি ঝামেলা এড়াতে অনেকে ছুটির একদিন হাতে রেখেই রাজধানীতে পৌঁছেছেন। যাত্রাপথে পোহাতে হয়নি বাড়তি ভোগান্তি, কম বেশি সবাই প্রকাশ করেছেন স্বস্তি। গ্রামে পরিবার পরিজন রেখে আবার কেউ কেউ পরিবারের সবাইকে সাথে নিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ।
শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসা সব ট্রেন ছিল যাত্রী বোঝাই। শিডিউল বিপর্যয় বা যাত্রাপথের ক্লান্তি ছিল না, তাই বেশিরভাগ মানুষের মুখেই হাসি। ঈদের ছুটি শেষ হবে শনিবার, তাই শুক্রবার চট্টগ্রাম, সিলেট ও রংপুর থেকে আসা ট্রেনগুলোই যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। এদিন রাজধানী থেকেও বিভিন্ন গন্তব্যে ছোটেন অনেকে। আসার সময় প্রচণ্ড ভিড় ছিল, ওই ক্রাউডটা যদি কন্ট্রোল করা যেত ওই রেলওয়ের তাহলে আরও ভালো হতো। টিকিট ছাড়া অনেক যাত্রী ছিল। একটু তো খারাপ লাগছে, তবে ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে এখন সব ব্যস্ত হয়ে যাব, আবার ডেইলি রুটিনে চলে যাব। রেলপথের মতো যাত্রী চাপ ছিল সড়কেও। চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং উত্তরাঞ্চলের সব রুটের যাত্রীরা ফেরেন ঢাকায়। যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক প্রতিটি রাস্তায় ছিল যাত্রীদের নামার চিত্র। যানজট না থাকায় জনমনে ছিল স্বস্তি। আত্মীয় স্বজনকে সময় দিয়েছি, বাচ্চারা এনজয় করছে, নানু বাড়ি দাদু বাড়ি গিয়েছে। ছুটি ছিল কিন্তু থাকতে পারিনি বেশি দিন, চলে আসতে হয়েছে, আরও থাকার ইচ্ছা ছিল। ফ্যামিলি সবার সাথে ঈদ করছি, সব ভালো লাগছে। এখন যাইতেছি, একটু খারাপ লাগতেছে ফ্যামিলির দিয়া। মন খারাপ তো আছেই, মা বাবাকে ছেড়ে আসছে। তবে শনি থেকে রোববার ভোর পর্যন্ত কিছুটা চ্যালেঞ্জ সামলাতে হবে বলছেন পরিবহন ও রেল সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হালকা থেকে মাঝারি তাপদাহ বইছে দেশ জুড়ে। ঘরে বাইরে গরমে অতিষ্ঠ জনজীবন। আগামীকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 16 থেকে 22 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পর্যায়ক্রমে সারা দেশেই হবে বর্ষণ। ভারী ও টানা বৃষ্টির কারণে দেশের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি ধসের আশঙ্কা করা হচ্ছে। এ সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে সতর্ক করেছে সংস্থাটি। নগর জুড়ে তাপপ্রবাহের তীব্রতা বেড়েছে গত কদিনে। গরমে ওষ্ঠাগত প্রাণ। জরুরি দরকারে যারা বাইরে বের হয়েছেন তাদের নাজেহাল অবস্থা। প্রশান্তির আশায় সুযোগ পেলেই অনেকে নিচ্ছেন গাছের ছায়ায় আশ্রয়। খর তাপে মানুষের মতো প্রকৃতিও খানিকটা ম্রিয়মান। বৃষ্টির জন্যই সবার অপেক্ষা। তীব্র তাপের মধ্যে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। শনিবার থেকে চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সারা বাংলাদেশেই 16 তারিখ থেকে 22 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে যে বিদ্যমান তাপপ্রবাহ সেটি অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করবে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে জানান এই আবহাওয়াবিদ। পাহাড়ি এলাকায় রয়েছে ভূমিধসের শঙ্কা, দেন সেই পূর্বাভাসও। 32± 2 ডিগ্রি সেলসিয়াস গড়ে তাপমাত্রা থাকার কথা। তবে গ্লোবাল ওয়ার্মিং এবং স্থানীয় বিভিন্ন অ্যানথ্রোপোজেনিক বা মানবসৃষ্ট কারণে আমাদের এই তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। এই কারণে বর্ষাকালেও আমরা কিন্তু তাপপ্রবাহ পাচ্ছি। সম্প্রতি বজ্রপাতে বেড়েছে মৃত্যু। ঝড় বৃষ্টির সময় ঘরে নিরাপদ আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রধ্বনি শুনবেন যখনই ঘরে যাবেন তখনই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। একটি দলকে খুশি করার জন্য নির্বাচন এগিয়ে নিয়ে আসা হচ্ছে, যা জুলাই শহীদদের প্রতি প্রতারণা। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বিদেশের মাটিতে নয়, দেশের মাটিতেই হতে হবে। তিনি আরও বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিচার সম্পন্ন, নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু। তবে বর্তমান সরকার সেই পথে হাঁটছে না, বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। এদিকে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, শহীদ পরিবারের সাথে আলাপ করে নির্বাচনের সময় দেওয়া উচিত ছিল। এক দলের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নেওয়া অশনি সংকেত বলে উল্লেখ করেন আদিব। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল সেটা আমরা আজকে দেখেছি। একটি দলের সাথে মিটিং হয়েছে এবং সেই প্রত্যাশার কোনো আমরা জায়গা দেখি নাই। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন 159 জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য। জানানো হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাদের তালিকায় 4 জনই বরিশাল বিভাগের, আর নতুনভাবে হাসপাতালে ভর্তি হওয়া 124 জনই বরিশাল বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 6 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5000-এর বেশি, মারা গেছেন 28 জন। প্রায় 1 মাস ধরে স্থবির ঢাকা দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রম। এই সুযোগে ঘরে বাইরে প্রতিটি জায়গায় প্রজননের নিরাপদ আবাস গড়ে তুলেছে এডিস মশা। উত্তর সিটিতে নিয়ম করে ওষুধ ছিটালেও উপদ্রব কমেনি মশার। বিশেষজ্ঞরা বলছেন, এবার মশার বংশবৃদ্ধির হার মারাত্মক। বড় ধরনের সংক্রমণের ইঙ্গিত তাদের। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন পার্থ রায়। ঈদের আগের টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর ভবন কিংবা আশেপাশের আঙ্গিনাগুলো কিভাবে এডিস মশার আবাসস্থলে পরিণত হয়েছে তার উৎকৃষ্ট উদাহরণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 3-এর এই কার্যালয়। অথচ এই কার্যালয় থেকেই পরিচালিত হয় এই অঞ্চলের মশক নিধন কার্যক্রম। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জমে থাকা বৃষ্টির পানি, প্লাস্টিক, টায়ার, এমনকি যে মশা নিধনের জন্য এসব ড্রামে সংরক্ষণ করা হয়েছে ম্যালাথিয়ান ওষুধ, সেসব ড্রামেও জমে আছে বৃষ্টির পানি। আর এসব বৃষ্টির পানিতেই বড় হচ্ছে এডিস মশার লার্ভা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য জানালেন মশা নিধনে রাখা এসব ওষুধের ড্রামের পাহারায় থাকা এই আনসার সদস্য। দক্ষিণের মেয়র ইস্যুতে গেল প্রায় 1 মাস ধরে চলা আন্দোলনের জেরে বন্ধ এই এলাকার ওষুধ ছিটানো। সপ্তাহে সম্ভবত 2 থেকে 3 দিন তারা মাল দিত, তেল দিত, এই তেল দিয়ে তারা ওই ওয়ার্ডে স্প্রে করত। আর ইস্টাকের ঝামেলার পর থেকে বন্ধ আছে, একেবারে কেউ আসেই না। শুধু এই আঞ্চলিক কার্যালয়েই নয়, এই স্থবিরতা পুরো দক্ষিণ সিটি জুড়েই। যেহেতু কিছুদিন কাজ কম হয়েছে বিশেষ প্রতিকূলতার জন্য বা নগরপণ বন্ধ থাকার জন্য, সেহেতু আমরা কাজটাকে ডাবল করে এই শনিবার থেকে আমরা যে ফগিং কার্যক্রমটা করতাম তার চেয়ে ডাবল করে ফগিং কার্যক্রম করব। মশা নিধনের এই কাজ উত্তর সিটিতে চলছে সকাল বিকাল বেশ জোরে সোরেই। তবে এর ফল মিলেছে কতটুকু? এখন কামড়াচ্ছে আপনাকে তো কামড়া নেই, আমারও কামড়া নেই। তো আমি রাত্রে কতক্ষণ পরে সন্ধ্যা হইব না বইলাম কামড়া দিলে যে তো কাম হয়েছে না হয় নাই। বড় বড় মশা কামড় দিলে মনে করেন জ্বর উঠতে যায়, এরকম মশা। ধোঁয়া দিলে উড়িয়া মশা আরো বেশি কামড়ায়, মশা শক্তি মারে আরো। মে মাসের মাঝামাঝি এবং শেষ দিক মিলিয়ে কয়েক দফায় টানা বৃষ্টি, এর মধ্যেই টানা 10 দিনের ঈদের ছুটি। সেই বৃষ্টির পানি এখনো জমে আছে সড়ক, বাসাবাড়ি, ভবনের ছাদ কিংবা বেসমেন্টে। বিশেষজ্ঞদের শঙ্কা, এ সময়ে এডিস মশার প্রজনন বাড়বে মারাত্মকভাবে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতকে বেস করে কম্পিউটার ফরকাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। এ নিয়ে বাড়তি নজরদারি আছে বলছে উত্তর সিটি কর্পোরেশন। ভেক্টর ম্যানেজমেন্টের জন্য সারা ওয়ার্ল্ডে স্বীকৃত যত ধরনের পদ্ধতি আছে, যত মেকানিজম আছে, সবই করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডেঙ্গুর পিক টাইম শুরু হওয়ার আগেই বুধবার পর্যন্ত গেল 6 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5303 জন, মারা গেছেন 23 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বরিশাল বিভাগে হঠাৎ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে বরগুনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরের অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। স্বাস্থ্য বিভাগ বলছে, সংক্রমণ ঠেকাতে এডিস মশার বংশবিস্তার রোধ এবং সচেতনতার বিকল্প নেই। ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস সহ বিভিন্ন প্রজাতির মশা, যার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালের মানুষ। প্রচুর পরিমাণে মশা, রাত্র ঘরে ঠিক মতন বলা যাচ্ছে না, দিনে তো আসি। ডেঙ্গু নিয়ে যে আমরা কি আতঙ্কে আছি ছোট ছোট বাচ্চা নিয়ে, সেটা বলার মতো না।
সাধারণত বর্ষা মৌসুমে বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তবে এবছর একটু আগেভাগেই এডিস মশার কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। বুধবার একদিনেই বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে ৩০ জন রোগী। বরিশাল জেলায় এ পর্যন্ত ৫ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। হয়তো কোনো সিজনালি জ্বর, পরে আমি আমাদের গোলাপচিপাতে যাই, ওইখানে গিয়ে আমি টেস্ট করি। টেস্ট করার পরে আমি ডেঙ্গু পজিটিভ আসি। এ হলো আমার ছোট ভাই, তা ও হঠাৎ করে জ্বর হয়েছে, তো পরবর্তীতে আমরা এখানে নিয়ে আসছি। টিকা তো একটা ভেরিয়েন্টের উপর হয়, তো যখন একটা ভেরিয়েন্টের উপর করে দেখা যায় সে আবার তার জাত চেঞ্জ করে, তার প্রকৃতি চেঞ্জ করে, নেচার চেঞ্জ করে, যার কারণে আসলে 100% মানে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন টিকা আবিষ্কার করতে পারছে না। বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরগুনা জেলায়। হাসপাতালে জায়গার সংকুলান হচ্ছে না, পাঠানো হচ্ছে বরিশাল ও ঢাকায়। বুধবার পর্যন্ত এ জেলায় আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। আমার পরিবারে আমরা ৪ জন সদস্য এবং ৪ জন সদস্যরই আমরা ডেঙ্গু আক্রান্ত। শ্বশুর এবং শ্যালক এরা দুইজনই ডেঙ্গুতে আক্রান্ত। জুন মাসের এই পরিস্থিতিতে এসে এতখানি ডেঙ্গু রোগী কখনো এর আগে আমাদের মোকাবেলা করতে হয়নি। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে দেশে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর ১/৩ বরগুনা জেলায়। এর কারণ হিসেবে নানা সমস্যার কথা বলছেন স্থানীয়রা। কাছে একটা খাল আছে, এই খালে পর্যাপ্ত পরিমাণে ময়লা ফালানো হয়, এই জন্য এখানে অনেক প্রচুর পরিমাণে মশা। যেহেতু হাইলি পপুলেটেড এরিয়া, সেহেতু এটা খুব র্যাপিডলি আমার মনে হচ্ছে সংক্রামিত হচ্ছে, তো এটা কারণ বলে আমি মনে করি। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২,৪৮৬ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। দক্ষিণাঞ্চলে দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন হাসপাতালে আশঙ্কাজনক হারে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। বিশেষজ্ঞরা বলছেন এডিস মশা প্রতিরোধে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে মহামারী আকার ধারণ করতে পারে ডেঙ্গু। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ৩ জেলায় রক্তক্ষয়ী সংঘাত। এর মধ্যে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অন্তত ২০। অটো চালককে মারধরের জেরে মারামারি হয়েছে ময়মনসিংহে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ হয়েছে। মুখোমুখি অবস্থানে ২ গ্রামের মানুষ, মাথায় হেলমেট, হাতে দেশীয় অস্ত্র, চলে রক্তক্ষয়ী সংঘাত। শুক্রবার সকালটা এরকম সংঘর্ষের মধ্য দিয়ে কাটে গোপালগঞ্জের কোটালীপাড়াবাসীর। স্থানীয়রা জানান এই সংঘর্ষের নেপথ্যে সুদের টাকার লেনদেন। এ নিয়ে বঙ্কুরা গ্রামের রিয়াজুলের সাথে মাঝবাড়ির ফারুকের কথা কাটাকাটি হয়। তারই জেরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এফার আর ওফার মানে এই বাড়ি এই সাইডটা আর ওভারের এই 2 গ্রুপ, মানে এরা থাই গেলেন রাইট হইলি মনে হয় এই একখানি থাই। সুদের টাকা নিয়ে হইছে আরো কয়েকদিন আগে গেঞ্জাম, কারণ সেই গেঞ্জাম লাগি এত দূর পৌঁছেছে, এইটা তো বিষয়টা তো খুব খারাপ। এদিক থেকে দাওয়া দিছে, ওই ব্রিজে করে গেছে, আবার ওই দাওয়া দিছে, ও দিশে গেছে। প্রায় ঘন্টা 2 চলে এই সংঘাত। আহত হন অন্তত 20 জন। পুলিশ ও যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক হয় অর্ধশতাধিক। 1000 টাকা বোধহয় এক গ্রামের লোক আর এক গ্রামের মানুষের কাছে পায়, এইটা নিয়েই ছোট তুচ্ছ বিষয় আর কি। 2 গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়ায় পড়ে, পুলিশ যায়, পরে সেনাবাহিনী যায়, আমিও ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি মোটামুটি এখন স্থিতিশীল আছে, নিয়ন্ত্রণে আছে। অটোরিকশা চালককে মারধর ও কানুরামপুর বাসস্ট্যান্ড পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলেও হয়েছে সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অন্তত 5। এছাড়া আধিপত্য নিয়ে বৃহস্পতিবার রাতের আধারে টর্চ জেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় 20 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। টানা কয়েকদিন গরুর মাংস খাওয়ার পর এবার মাছ কিনতে ছুটছে মানুষ। ছুটির দিনে তাই দোকানে বাড়তি চাপ। সে তুলনায় যোগান কম থাকায় বেড়ে গেছে দাম। যদিও আহরণে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কমছে ইলিশের দর। ব্যবসায়ীরা জানালেন অনেকে ঈদে গ্রামে বেড়াতে যাওয়ায় প্রান্তিক বাজারে মাছের চাহিদা বেড়েছে। তবে এ অবস্থা সাময়িক।
একদিকে ব্যবসা গরম, অন্যদিকে দামের উত্তাপ। ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে এসে কিছুটা বিভ্রান্ত ক্রেতারা। অন্য সময়ের তুলনায় বাজারে যোগান কম, খোলেনি অনেক দোকান। জানা গেল 2 দিন ধরে হঠাৎ করে মাছের বাজার চড়া। টানা গরুর মাংস খেয়ে যারা হাঁপিয়ে উঠেছেন, বিকল্প খুঁজতে মাছ বাজারে হাজির হয়েছেন অনেকে, কিন্তু তাতে আর স্বস্তি কই। রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া সব চাষের মাছের দাম বাড়তি। সস্তায় মিলবে না ছোট মাছও। তবে ইলিশ ধরা পড়ছে তুলনামূলক বেশি, তাই আকার ভেদে কেজিতে দাম কমেছে অন্তত 200 টাকা। যারা নাকি মাছ ধরবো বা যারা ঢাকাতে নিয়ে আসবো তারা তো নাই। লোকজন যাদের বাড়ি ঘরে গেছে, তারা বাড়ি ঘর থেকে আইলে মাছ ধরাধরি হইলে আবার ঠিক মতো গাড়ি ঘোড়া চললে লোকজন শহরে এলে সব হাট বাজার ঠিক হয়ে যাবো। কাতল মাছটা আগে 180 বা 200 কিনতাম, এখন কত চাচ্ছে জিজ্ঞেস করেন। এখন কত চাচ্ছে? এখন 300 বলি চাচ্ছে এরকম। রুই মাছটা একটু বেশি, দাম সামনে কমে যাবে। সরবারি যে গরমটা থাকলে মনে করেন, আর তো মনে করেন মোহনাতে যেসব ধরনের মোহনা, ইলিশ মাছ তো 100 মোহনা, 3 মোহনের আগে। এখন এই মোহনাতে মনে করেন বিভিন্ন ইয়াতে কার মনে বড় বড় ইয়াতে, এই কারণে মনে করেন মানুষ সারে এখন আর এই দিকে আসে না। পানি বাড়ছে হাওড় অঞ্চলে, তাই মাছ কেনায় বেশ আগ্রহ স্থানীয় ক্রেতাদের। সেই চাহিদা মেটাতে অনেক এলাকায় আবার ধরে ফেলা হচ্ছে ছোট মাছ, তাই সার্বিক যোগান কম। প্রশ্ন আছে চাষের মাছ নিয়েও। মাছের দাম বাড়তেছে কারণ মাছ এখনো বড় হয় নাই। হাওড়ে নতুন পানি ঢুকছে, ঢুকার পরে মাছ যে মাছগুলো পোনা আছে পোনাই রয়ে গেছে। শিং মাছ 500 টাকা কেজি, বোয়াল মাছ 1200 টাকা কেজি। মাঝিরা এখন তো আসে না, ঈদের জন্য সবাই ছুটি, ওই তুলনায় 10 টাকা 5 টাকা বলুন আছে আর কি। গ্রাহকদের ক্ষয় ক্ষমতার মধ্যে আছে এবং হাওড়ের পানি এখন তেমন হয়েছে নাকি, মাছের আমদানি কম। হাওড়ে যে পরিমাণ পানি হওয়ার কথা এই পরিমাণ পানি হয়েছে না। আহরণে নিষেধাজ্ঞা শেষ হয়, ইলিশ কেনার অপেক্ষায় উপকূলের মানুষ। তবে নদী ও সামুদ্রিক মাছের বাজার এখনো চড়া। জানা গেল ঈদ করতে মানুষ গ্রামে যাওয়ায় চাপ বেড়েছে প্রান্তিক বাজারে। গতকালকে আমি কোরাল মাছ দেখে গেছি 1000 টাকা কেজি দিয়েছে, আজকে সেই কোরাল মাছ 1200 টাকা যাচ্ছে। মাছের যে দাম ওই হিসাবে মানে আমাদের মতো মানুষের তো দাম দিয়ে মাছ কেনার মতো কোনো ক্ষমতা নাই। আমার মতন গরিব মানুষের ইলিশ মাছ কেনা সম্ভব না। এই আপাতত ঘুরে গেরা লইছি, এক হ্যাঁ কোনো রকম দিন কাটাই। লোকজন অনেকটা ঢাকা থেকে আছে, লোকজনের চাপ বেশি, এজন্য একটু ব্যতিক্রম হালকা একটু বেশি মাছ দাম থাকতে পারে। ব্যবসায়ীরা জানালেন মাছ বাজারের দাম স্বাভাবিক হবে আগামী সপ্তাহের মধ্যেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 7.5 কিলোমিটার সামার রান ম্যারাথন মুন্সিগঞ্জ রানার গ্রুপের উদ্যোগে চলে প্রতিযোগিতা। এতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। ম্যারাথন শেষে বিজয়ীদের দেয়া হয় মেডেল। ভোরের আলো ফোটার আগেই দৌড়বিদদের অংশগ্রহণে মুন্সিগঞ্জে শুরু হয় সামার রান ম্যারাথন। রান ইয়োর ওন রেস শিরোনামে 5 এবং 7.5 কিলোমিটার এই ম্যারাথনে অংশ নেয় শিক্ষার্থী, গৃহিণী, অ্যাথলেট সহ 4 শতাধিক প্রতিযোগী। সদরের পঞ্চশহর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। অনেক ভালো লাগতেছে, এটা মুন্সিগঞ্জের একটা ভালো একটা উদ্যোগ, আর আমি আশা করি যে এটা যাতে প্রতি ইয়ারলি এটা হলে ভালো হয়। 70 এবং 80-র মধ্যে বয়স যারা তারা অংশগ্রহণ করছে, এটাতে আপনার স্বাস্থ্য এবং মন অনেক ভালো থাকে। যাতে এলাকার মানুষের মধ্যে সুস্থ সচেতনতা এবং দৌড়ের প্রতি মানুষের যে আগ্রহ, এটার যেন একটা বিরাট গণজোয়ার সৃষ্টি হয়েছে এই আয়োজনের মাধ্যমে। সাধারণ মানুষকে দৌড় ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব জানাতেই এমন আয়োজন জানান মুন্সিগঞ্জ রানার গ্রুপ। সবার ফিডব্যাক যেমনটা আমরা পেয়েছি অনেক ভালো ছিল, জাঁকজমকপূর্ণ ছিল, আমাদের চেষ্টা ত্রুটি ছিল না। এবং আজকের অনুষ্ঠানে, আজকের ইভেন্টে 2টা ক্যাটাগরি 5K এবং 7.5K, 2টা ক্যাটাগরিতে আমাদের 5 বছর থেকে শুরু করে 76 বছর পর্যন্ত বয়সী যারা ছিলেন তারা রানে অংশগ্রহণ করেছে। দৌড় শেষে বিজয়ীদের মেডেল প্রদান করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসক দম্পতি ও তাদের 3 সন্তানের হাস্যোজ্জ্বল একটি ছবি। দুর্ঘটনার ঠিক কিছুক্ষণ আগে তোলা হয়েছিল সেলফিটি। পরিবারকে লন্ডনে নিয়ে যেতে মাত্র 2 দিন আগে ভারতে আসেন প্রতীক যোশী। নতুন জীবন শুরু করতে চাকরি ছেড়ে দিয়েছিলেন স্ত্রী কোমি ব্যাস। তাদের গল্প ও ভাগ্যের নির্মম পরিহাস আজ কাঁদাচ্ছে সবাইকে। হাসি মুখের এই ছবিটি যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। মা বাবার সঙ্গে বিমানে উঠেছে ছোট 2 যমজ ভাই ও তাদের বড় বোন। পরিবারের আনন্দঘন মুহূর্তের এই দৃশ্য এখন রূপ নিয়েছে বিষাদে। তাদের মর্মান্তিক পরিণতি আজ কাঁদাচ্ছে গোটা বিশ্বকে।
উন্নত জীবনের খোঁজে 6 বছর আগে লন্ডনে পাড়ি জমান চিকিৎসক প্রতীক যোশী। তবে স্ত্রী সন্তানকে রেখে যান নিজ দেশ ভারতে। মাত্র 2 দিন আগে ফেরত আসেন স্ত্রী ডাক্তার কোমি ব্যাস ও 3 সন্তানকে সঙ্গে নিয়ে লন্ডনে স্থায়ীভাবে চলে যাওয়ার জন্য। কোমিও ছিলেন উদয়পুরের প্যাসিফিক হাসপাতালের একজন চিকিৎসক। বিদেশে পাড়ি জমাতে মাত্র 2 দিন আগে চাকরি ছেড়েছিলেন তিনি। দম্পতির যমজ ছেলে নকুল ও প্রদ্যুতের বয়স ছিল মাত্র 5 বছর, আর বড় মেয়ে মিরায়া ছিল 8 বছরের। বিমানে বসে থাকা অবস্থায় পরিবারের ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কোমি। তবে কে জানতো এটিই হবে তাদের একসাথে তোলা শেষ সেলফি। বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে লন্ডনগামী একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মাথায় বিধ্বস্ত হয়। সেই প্লেনেই ছিল যোশী পরিবারের এই 5 সদস্য। ভাগ্যের নির্মমতা কেড়ে নেয় তাদের সকলের প্রাণ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এবার বোমা হামলার হুমকি পেয়ে জরুরি অবতরণ করানো হলো এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শুক্রবার সকাল 9:30টায় থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির পথে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার 379 ফ্লাইটটি। উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানের বাথরুমের দেয়ালে পাওয়া যায় বোমা সংক্রান্ত হুমকির বার্তা। আন্দামান সাগরের উপর চক্কর দিয়ে ফুকেটে ফিরে আসে উড়োযানটি। করা হয় জরুরি অবতরণ। বিমানে থাকা 156 যাত্রীকে দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপত্তা প্রটোকল অনুযায়ী। বোমা হুমকি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি থাই কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়াও এখনো কোনো মন্তব্য করেনি। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।